আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস রাজমোহনের স্ত্রীর একটা ভীষণ ইন্টারেস্টিং পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। অষ্টাদশ পরিচ্ছেদ, সজনীকান্ত দাশের অনুবাদে। হ্যাঁ, অষ্টাদশ পরিচ্ছেদ মানে এই অংশটা শুরুই হয় একটা সাংঘাতিক থ্রিলার দিয়ে বলা যেতে পারে। একটা চরম দমবন্ধ করা পরিবেশের বর্ণনা। ঠিক, একটা ছোট্ট অন্ধকার লোহার পাত দিয়ে মোড়া ঘর। বঙ্কিমচন্দ্র যেন একেবারে শুরুর কয়েকটা লাইনে আমাদের ওই ভয়টার মধ্যে, ওই ক্লস্ট্রোফোবিয়ার মধ্যে ফেলে দিচ্ছেন। একদম অল্প আলো, নিচু ছাদ, ওই ভারী লোহার দরজা, এই বর্ণনাগুলো কিন্তু শুধু ছবি আঁকছে না, এগুলো আসলে একটা আসন্ন বিপদের সংকেত দিচ্ছে, একটা মানসিক চাপের আবহ তৈরি করছে। আর এই চাপের কেন্দ্রে রয়েছেন মাধব ঘোষ, বন্দী। কিন্তু ইন্টারেস্টিংলি, এই ভয়ঙ্কর অবস্থায় থেকেও সে কিন্তু একদম ভেঙে পড়ছে না, বরং বেশ একটা দৃঢ়তা দেখা যাচ্ছে তার মধ্যে। এটা একটা গমনীয় বিষয়। মাধবের ওই পাইচারি করা, দস্যুদের দিকে তাকানো, কিন্তু আবার তাদের উপেক্ষা করা, এগুলো ওর ভেতরের শক্তির পরিচয় দেয়। যদিও পরিস্থিতিটা তো ভয়ানক, জীবন্ত কবর বললেও কম বলা হয়। হ্যাঁ, সেটাই। এটা কি একেবারে স্বাভাবিক বলা যায়, নাকি বঙ্কিমচন্দ্র মাধবকে একটু আদর্শায়িত চরিত্র হিসেবে দেখাচ্ছেন এখানে? এত বিপদেও এত স্থির। দুটোই হতে পারে আসলে। হয়তো লেখক দেখাচ্ছেন চরম বিপদে মানুষের ভেতরের শক্তিটা জেগে ওঠে, অথবা এটাও হতে পারে যে মাধবের শিক্ষা, তার আভিজাত্য তাকে এই ভয়গুলোর ঊর্ধ্বে রাখছে। সে সাধারণ মানুষের মতো আতঙ্কিত হচ্ছে না। এ টানটান পরিবেশের মধ্যেই তো ঢুকে পড়ে দুজন দস্যু, সর্দার আর ভিখু। তাদের ওই নিঃশব্দে ঢোকা, দরজা বন্ধ করা, মনে হয় যেন ভয়টা আরও চেপে বসছে। ঠিক, আর তাদের আচরণগুলোও দেখুন। ভিখু এসেই গাঁজা তৈরি করতে বসে গেল, সর্দার আবার একটু ব্যঙ্গ করছে, বাবু যে দেখছি আজ রাত্রে বড় ভালো মানুষটি। হ্যাঁ, এই ব্যঙ্গটা, এটা কি শুধু ওদের পেশাগত রূঢ়তা, নাকি মাধবের ওই শান্ত ভাব দেখে ওদের নিজেদেরই অস্বস্তি হচ্ছে? হতে পারে, হয়তো ওই নীরবতাটাই ওদের কাছে বেশি ভয়ের। একজন বন্দী চুপচাপ পায়চারি করছে, কোনো কাকুতি মিনতি নেই, এটা ওদের অভ্যস্ত ছকের বাইরে। তাই হয়তো গাঁজার আশ্রয়, ব্যঙ্গের আশ্রয়। আচ্ছা, আর গাঁজার নেশা জমলে সর্দার তো আরও একটু বেপরোয়া হয়ে উঠছে। মাধবকে গাঁজা খাওয়ার জন্য ব্যঙ্গ করছে। হ্যাঁ, কিন্তু মাধব তখনও চুপ। এই নীরবতাই ওদের আরও বেশি করে যেন উত্ত্যক্ত করছে। শেষ পর্যন্ত মাধব যখন কথা বলে, সে কিন্তু সরাসরি জানতে চায় মনিবকে, উদ্দেশ্য কি, আবার সেই নির্ভীক চরিত্র। একদম। আর দস্যুদের উত্তরগুলো দেখুন। প্রথমে বলছে মনিব টনিব নেই, নিজেরাই এসেছে। পরক্ষণই আবার টাকার প্রয়োজনের কথা বলছে। কেমন যেন একটা দ্বিধা বা পরিকল্পনার অভাব। তাই না? বিশেষ করে ভিখুর কথায় সেটা বোঝা যায়। সর্দারের কথায় যদিও একটা দম্ভ আছে, ধনী এবং প্রতিপত্তিশালী লোকদের আতঙ্ক স্বরূপ। কিন্তু মাধবের ওই অবিচল ভাবটা যেন সর্দারের সেই দম্ভেও ঘা দিচ্ছে। আর ঠিক তখনই, এই কথাবার্তার মধ্যেই হঠাৎ সেই প্রথম রহস্যময় শব্দটা, একটা গভীর চাপা দীর্ঘশ্বাসের মতো আওয়াজ। এই শব্দটা, এটা কিন্তু দারুণ একটা চাল বঙ্কিমচন্দ্রের। শুধু চরিত্রগুলো চমকে উঠছে না, আমরা যারা পড়ছি তারাও যেন চমকে উঠি। কি সে শব্দ এটা? ঠিক, আর সবার প্রতিক্রিয়া দেখুন। ভিখু, সর্দার, এমনকি মাধবও কিন্তু চমকে ওঠে। তার শব্দটা একেবারেই স্বাভাবিক নয়, অপ্রত্যাশিত। সর্দার তো আবার খোঁজও করে ঘরের কোণে, কিন্তু কিচ্ছু পায় না। হ্যাঁ, আর এই খুঁজে না পাওয়াটাই রহস্যটাকে আরও ঘনীভূত করে তুলল। ওদের ভয় আর যুক্তির একটা লড়াই শুরু হয়ে গেল। এরপরই মাধব খুব শান্তভাবে বলে যে সে জানে মনিব মথুর ঘোষ। এটাও তো দস্যুদের কাছে একটা ধাক্কা। যদিও সর্দারের ব্যাখ্যাটা বেশ লজিক্যাল, রাধানগরে এমন লোহার কয়েদখানার কারুরই বা থাকতে পারে, কিন্তু পরিস্থিতিটা তাতে কম নাটকীয় হয় না। আর এই কথার মধ্যেই গজার ঘোরে ভিখু তো প্রায় আসল কথাটা বলেই ফেলে, তাদের টাকা চাই। তখনই সর্দার লাগাম টানে আর আসল দাবিটা জানায়। হ্যাঁ, ওই উইলটা, মাধবের খুড়োর উইল। বোঝা যাচ্ছে এই উইলটাই যত নষ্টের গোড়া। এটাই মথুর ঘোষের মূল লক্ষ্য। কিন্তু এই উত্তেজনার মধ্যেই আবার সেই শব্দ, এবার যেন ছাদের কাছ থেকে, আরও স্পষ্ট আর্তনাদের মতো। এই দ্বিতীয় শব্দটা কিন্তু দস্যুদের ভয়টাকে প্রায় নিশ্চিত করে দিল। ভিখু তো ভয়ে প্রায় কাঠ, অপদেবতার কথা ভাবতে শুরু করেছে সে। ওই যে ফেসফেস করে বলছে তারা, অপদেবতা, এটা কিন্তু তৎকালীন সমাজের কুসংস্কারের একটা দারুণ প্রতিচ্ছবি। একদম।
সর্দার যদিও সাহস দেখানোর চেষ্টা করছে, মানে ধুতির সলতে পাকি আলো নিয়ে বাইরে যাচ্ছে, বারান্দা উঠোন খুঁজছে, কিন্তু তারও যে অস্বস্তি হচ্ছে সেটা বোঝা যায়। আর মাধবের অস্বস্তিটা? ওর কারণটা মনে হয় একটু অন্যরকম, তাই না? ও হয়তো ভাবছে, এই শব্দটা কি তারই মতো অন্য কোনো বন্দির? অন্য কেউ কি আটকা পড়ে আছে? সেটাই সম্ভব। ওর মনে হয়তো একটা আশঙ্কা হচ্ছে। এদিকে সর্দার বাইরে বেরিয়ে পাশের ঘরগুলো দেখে, সব খালি, কিচ্ছু নেই। এই ব্যর্থ অনুসন্ধানগুলো তো দস্যুদের ওই অপদেবতার বিশ্বাসকেই আরও পাকা করে দিল। ভিখু তো ভয়ে শেষ। হ্যাঁ, সর্দারেরও তখন তাড়া লেগে গেছে। জলদি কাজ শেষ করে এখান থেকে পালাতে হবে। পরিস্থিতিটা ওদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভয়টাই যেন ওদের চালনা করছে তখন। সর্দার তখন শেষ চেষ্টা করছে, উইলটা দিতে বলছে, না হলে পচে মরতে হবে। আর মাধবও একটা চাল চালছে। উইল তো এখানে নেই, কিন্তু চিঠি লিখে আনিয়ে দেওয়া যেতে পারে। দেখুন কি অদ্ভুত পরিস্থিতি। একদিকে প্রাণের ভয়, অন্যদিকে বুদ্ধির খেলা। এই আলোচনার মধ্যেই আবার আরও তীব্র, আরও চাপা আর্তনাদ। এবারও ছাদ থেকেই আসছে। এবার আর শুধু চমকে ওঠা নয়, ওরা রীতিমতো লাফিয়ে উঠেছে ভয়ে। মাধব যখন জিজ্ঞেস করছে উপরে ঘর আছে কিনা, ওরা সমস্বরে বলছেন না। রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে। সর্দার তো এবার মরিয়া, লাফিয়ে পাঁচিল বেয়ে ছাদে উঠে দেখছে। কিন্তু না, কিচ্ছু নেই, একেবারে ফাঁকা। মাধব তখন বলছে পাশের ঘরগুলো দেখতে। হয়তো অন্য কোনো হতভাগ্যাবন্দী, ওর যুক্তিবাদী মন তখনও কাজ করছে। কিন্তু সর্দার যখন দেখালো যে ওই ঘরগুলো খোলাই আছে এবং খালি, তখন মাধবও হয়তো একটু থমকে গেছে। মানে সব লৌকিক ব্যাখ্যা যেন শেষ হয়ে আসছে। দস্যুদের কাছে তো এটা আর কোনো সন্দেহই রইল না। এটা অপদেবতারই কাজ। ভয়টা ওদের যুক্তিকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। এখানেই গল্পটা একটা ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে। সর্দার শেষবারের মতো উইল চাইছে, কিন্তু মাধবও মরিয়া, উইলের বদলে দ্বিগুণ টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে। উপস্থিত বুদ্ধি বটে। কিন্তু লাভ হলো না। সর্দারের তখন একটাই চিন্তা, পালানো। মাধবকে সে বিশ্বাস করছে না। বলছে ছাড়া পেলে কথা রাখবে না। হয়তো কথাটা ঠিক, কিন্তু তার চেয়েও বড় কথা হলো ওরা তখন ভয় পেয়ে গেছে। আর ঠিক তখনই ঘরের ভেতরে কাপড়ের খসখস আওয়াজ। উফ! এইটা ছিল শেষ ধাক্কা। মানে শোহের শেষ সীমায় পৌঁছে গেছে ওরা। পালানোর জন্য তৈরি। মাধব ওদের মুখের ভাব দেখেই বুঝে গেছে। তাই সে চিঠি লিখতেই রাজি হয়ে গেল। আর এখানেই আরেকটা ছোট্ট ডিটেল। সর্দারের কাছে কাগজ কলম ছিল, সে একসময় লিখতে পড়তে জানত। হ্যাঁ, এই তথ্যটা সর্দারের চরিত্রটাকে একটু অন্যরকম আলোয় দেখায়। সে শুধু একটা বর্বর দস্যু নয়, তার একটা অতীত ছিল। তো মাধব চিঠি লিখতে শুরু করেছে সর্দারের নির্দেশ মতো। সর্দার নিজেও তখন ভয়ে উত্তেজিত। আর তখনই সেই চরম ঘটনাটা। হাঁ, শিকলের ঝনঝন শব্দ, প্রবল দাপাদাপি, আর তার সাথে সেই ভয়ঙ্কর, কর্কশ, অপার্থিব আর্তনাদ। বঙ্কিমচন্দ্র এখানে সাউন্ড এফেক্ট ব্যবহার করে যে আতঙ্ক তৈরি করেছেন, তা এক কথায় অনবদ্য। এই শব্দে ভিখুরা সহ্য হয়নি। সে তো চিৎকার করে দৌড় দিয়েছে। আর সর্দার, সে বারান্দায় গিয়ে কি দেখল কে জানে, তালা দেওয়ার কথাও ভুলে গেল। সেও আতঙ্কে দিশেহারা হয়ে পালিয়ে গেল। কি নাটকীয় মুক্তি! মানে মাধবের মুক্তিটা কিন্তু কোনো লড়াই বা চালাকির ফল নয়। এটা ঘটল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে, দস্যুদের অন্ধ ভয়ের কারণে। একদম। মাধব নিজেও তো কিছুক্ষণ স্থানুর মতো দাঁড়িয়েছিল। ঘটনার আকস্মিকতায় একেবারে বিহবল। এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। তারপর যখন সম্বিত ফিরল, দেখল বারান্দার একটা দরজা খোলা, সেখান থেকে আলো আসছে। সেই আলো ধরে এগিয়ে গিয়েই সে দেখল দরজার কাছে একজন রমণী দাঁড়িয়ে, হাতে লণ্ঠন। আর সেই রমণী হলেন তারা। মাধবের ওই চিৎকার, তারা! আর তারারও পাল্টা বিস্ময়, মাধব! অসাধারণ একটা মুহূর্ত। আর ঠিক সেই সময়েও পটভূমিতে কিন্তু ওই আর্তনাদটা শোনা যাচ্ছে। এখানেই পরিচ্ছেদ শেষ, একটা চরম উত্তেজনার মুহূর্তে। সত্যি, আজকের এই গভীর আলোচনায় আমরা দেখলাম অষ্টাদশ পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র কিভাবে ভয়, রহস্য, কুসংস্কার আর মনস্তত্ত্বকে মিশিয়ে একটা রুদ্ধশ্বাস আখ্যান তৈরি করেছেন। হ্যাঁ, কয়েকটা মূল বিষয়ে যদি দেখি, প্রথমত পরিবেশ নির্মাণ। ওই লোহার ঘরটাই যেন একটা জীবন্ত চরিত্র। দ্বিতীয়ত ওই রহস্যময় শব্দগুলোর সার্থক প্রয়োগ। এগুলো শুধু সাসপেন্স তৈরি করছে না, প্লটকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক। আর তৃতীয়ত চরিত্রগুলো। মাধবের দৃঢ়তা, দস্যুদের অধ্যত্বের আড়ালে থাকা ভয় আর কুসংস্কার।
চতুর্থত গাঁজার প্রভাব, কথোপকথনের মধ্যে দিয়ে আসল উদ্দেশ্য বেরিয়ে আসা। আর অবশ্যই ওই অপার্থিব শব্দ আর তার অনুসন্ধানের ব্যর্থতা, যেটা লৌকিক জগতের সীমা পার হয়ে যাওয়ার একটা ইঙ্গিত দেয় এবং শেষ পর্যন্ত মাধবের মুক্তির কারণ হয়। আর সবশেষে তারার আবির্ভাব। এটা তো শুধু একটা টুইস্ট নয়, এটা অনেক নতুন প্রশ্ন তুলে দিয়ে গেল। কে এই তারা? কেন সে ওখানে? ওই আর্তনাদটাই বা কার? মথুর ঘোষের ষড়যন্ত্রটা আসলে কতটা গভীর? তারা কি মাধবকে উদ্ধার করতে এসেছে, নাকি সে নিজেই এই রহস্যের অংশ? এই প্রশ্নগুলোই পরের পরিচ্ছেদ পড়ার আগ্রহটা শতগুণে বাড়িয়ে দেয়। এই ঘটনাটা মাধবের জীবনে কী প্রভাব ফেলবে সেটাও একটা বড় প্রশ্ন। সে তো বটেই। বঙ্কিমচন্দ্র এখানে দেখালেন ভয় আর কুসংস্কার কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, আবার অপ্রত্যাশিত ঘটনায় কিভাবে মুক্তির পথও খুলে দেয়। দারুণ বিশ্লেষণ। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি রাজমোহনের স্ত্রীর এই অত্যন্ত রোমাঞ্চকর পরিচ্ছেদের নানা দিক তুলে ধরতে আমরা পেরেছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।